সুধী দর্শকবৃন্দ, চলে এলাম আরেকটি ঝলমলে দিনে আপনাদের কাছে আপনাদের স্বাস্থ্য নিয়ে কথাবার্তা বলার জন্য। আমরা প্রত্যেকবার কথা বলে থাকি আমাদের বিভিন্ন ব্যথা নিয়ে। আমরা ব্যথা নিয়ে আবারও আরেকবার কথা বলবো আজকে, কারণ আমরা চাই আপনারা ব্যথামুক্ত থাকুন। তো আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির সরাসরি সাপ্তাহিক নিয়মিত আয়োজন এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহরের সাথে আছি আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর এস চক্রবর্তী, বাত ব্যথা এবং প্যারালাইসিস বিশেষজ্ঞ, চিফ কনসালটেন্ট এবং চেয়ারম্যান এসপি হসপিটাল। চলুন চলে যাচ্ছি তার কাছে। আশা করছি ভালো আছেন। জি ইনশাআল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আসলে ব্যথা নিয়ে সবসময় কথা বলি, তো ব্যথার কি আসলে কোনো ঋতু আছে? আমাদের তো ষড় ঋতুর দেশ বাংলাদেশ, তো এরকম কি কোনো ঋতু আছে যে এই ঋতুতে ব্যথা বাড়ে, এই ঋতুতে ব্যথা কম, এরকম কি কিছু আছে? আসলে না, ব্যথা আসলে যে কোনো রোগের কারণে ব্যথাটা হয়, যে কারণে আসলে যে অনেক সময় বলে শীত পড়লে ব্যথা বাড়ে, গরম পড়লে কমে, আসলে এরকম আছে কিছুটা যাদের ব্যথায় জয়েন্টে জয়েন্টে ব্যথা, তাদের ঠান্ডাতে ব্যথা বাড়ে, যে কারণে আমার অনেক সময় একটু ঠান্ডা দিলে কমেও যায়, আরামও লাগে। বাট শীতের সময় সাধারণত জয়েন্ট পেনগুলো অনেক সময় বেড়ে যায়, গরমের সময় অনেকটা কমে থাকে। কারণ যেটা বলে আর্থ্রাইটিসটা আসলে শীত প্রধান দেশের রোগ, যেমন আর্থ্রাইটিস ইউরোপ আমেরিকা খুব বেশি আমাদের দেশের তুলনায়, যে কারণে আসলে শীতের সময় বলা হয় ব্যথা বেড়ে যায়। বাট আমরা ইদানিং যেটা দেখতে পাচ্ছি যে যে ডিজিজ কন্ডিশন নিয়ে আসছে, এটা আসলে শীত গ্রীষ্ম কোনো ব্যাপার না, সবসময় এই ব্যথাগুলো তাদের ঝামেলা করছে। আর কোমর ব্যথা তো আসলে সবসময়ই থাকে, মানে যে কোনো ঋতুতে যে কোনো দিনে যে কোনো সময় এটা হতে পারে। তো হঠাৎ করে কোমর ব্যথা আর অনেক দিন ধরে কোমর ব্যথা, আমি একটু ডিফারেন্সিয়েশনটা একটু জানতে চাবো যে হঠাৎ করে কোমর ব্যথার সাইন সিমটম কিরকম হতে পারে, আর দীর্ঘদিন ধরে আছে মাঝখানে নাই আবারও ব্যথা হচ্ছে, এটার সাইন সিমটম কিরকম হতে পারে? আসলে যেটা হয় যে দেখা যায় যে ইয়াং বয়সে ছেলে মেয়েরা সামনের ঝুঁকে ঝুঁকে কিন্তু কাজ করে, কারণ তখন তাদের কোমর সম্পর্কে কিন্তু ধারণাটা কম থাকে। তো ফ্লোর থেকে কিছু তুলতে গিয়ে কোমর বাঁকা করে তুলছে, বা কোনো কিছু টানাটানি করছে, বা ছেলেরা খেলা করতে গিয়ে একটা ভারী জিনিস টানা লিফটিং করছে, এই যে তখন কি হয়, মেরুদণ্ডটা ইনজুরি হতে থাকে। ইনজুরি হলে প্রথম অবস্থায় ব্যথা হয় না, বা বয়স কম থাকার কারণে ফিল করে না, ওই ইনজুরিটা আস্তে আস্তে বড় হতে থাকে। অনেক মেয়েরা দেখবেন যে বিয়ের আগে মোটামুটি হালকা পাতলা ব্যথা ছিল, তেমন একটা না, বিয়ের পরে যখনই সংসারে গিয়েছে তখনই তার ব্যথা বাড়তে শুরু করলো, এবং দেখা যাচ্ছে যত একটা বাচ্চা হওয়ার পরে ব্যথাটা আরও তীব্র হয়ে গেল। তো তখন তাদের চিন্তা হলো যে হয়তো সিজারের কারণে ব্যথাটা হলো, ইঞ্জেকশন দেওয়ার জন্য ব্যথাটা হলো। আসলে কিন্তু ব্যথার সূত্রটা ছিল কিন্তু সেই পুরানো, লং টাইম আগ থেকে। তো মেকানিক্যাল যে ব্যাক পেইনটা, এটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে হতে থাকে। অনেকের সাডেন হতে পারে, যেটা সরাসরি ট্রমা, সরাসরি ইনজুরি থেকে সাথে সাথে পেইন ফিল করে। কিন্তু বেশিরভাগ রোগীদের আমরা হিস্ট্রি থেকে বুঝতে পাই, মানে শুনি যে তারা বলে না, আমার তো আসলে বড় ধরনের কোনো সমস্যা নাই, ভারী কোনো কাজ করি না, কিন্তু আমার তাহলে কোমরে ব্যথা হলো কেন বা ইনজুরি হলো কেন। এদের হচ্ছে মানে ছোট ছোট ট্রমা থেকে, ওই যে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করে। যেমন আমরা যদি একটা কুঞ্চিকে বাঁকা করতে থাকি, বাঁকা করতে 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 একসময় দেখা গেলো মাঝখানে একটা শ্যাডো পড়বে, শ্যাডো থেকে আমি যদি এরপরও বাঁকা করি, শ্যাডো থেকে কিন্তু ফাটল ধরবে। ঠিক তো একটা রাবার যদি আমরা টানতে থাকি, রাবারের ঠিক মিডিল পর্যায়ে যায় দেখা যায় একটা শ্যাডো পড়ছে, স্ট্রেচিং হচ্ছে, ওখানে তার ইলাস্টিসিটিটা কমে যাচ্ছে, এরপরও মুভমেন্ট করতে গেলে ওখানে ছিঁড়ে যাবে। ঠিক তাই আমাদের মেরুদণ্ডের যে মিডিল পোর্শনটা, যে আমাদের মাথা থেকে পার যে মিডিল হচ্ছে L5 S1 L4 5, এই লেভেলটা কিন্তু সবচেয়ে বেশি ইনজুরি হচ্ছে কোমরে, এবং এখানে থেকে আবার ঘাড়েও ইনজুরি হচ্ছে, কারণ ঘাড়টা যে মুভমেন্ট হয় সার্ভাইকালে C4 5 5 6 এই লেভেলটা খুব বেশি আমরা রোগী পেয়ে থাকি ইনজুরি থেকে, কারণ এটা কন্টিনিউ মুভমেন্ট হয়। কারণ কোমর আর ঘাড় আপনি চান আর না চান, ও কন্টিনিউ মুভমেন্ট করে, সবসময় সে নড়তে থাকে। আপনি টয়লেটে যান, গোসলে যান, রান্না করেন, খাইতে বসেন, আর রাস্তা দিয়ে হাঁটেন, কম্পিউটারে কাজ করেন, মোবাইলে কাজ করেন, লেখালেখি করেন, পড়াশোনা করেন, কোরআন তালাওয়াত করেন, যখনই যেখানে যান সেখানে কিন্তু আপনার ঘাড় এবং কোমরে মুভমেন্ট পড়ছে। সো যে জিনিসটা কন্টিনিউ মুভমেন্ট করছে সেটা ইনজুরি হয়ে যাওয়ার চান্স খুব বেশি। সো সেটার প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত। আচ্ছা, কোমর ব্যথাটা আসলে যে কোনো বয়সে যেহেতু হতে পারে, যে কোনোভাবে হতে পারে, তো আমরা এই ব্যথা যদি আমরা প্রিভেন্ট করতে চাই দৈনন্দিন জীবনে, আমাদের ওঠা বসা কাজকর্ম সেটার মাঝখানেই যদি আমরা সেরকম কিছু করতে চাই, সেক্ষেত্রে কি করা উচিত? আমাদের কিরকম চেয়ার ইউজ করা উচিত, কিরকম বিছানা ইউজ করা উচিত, কিভাবে চলা উচিত? আসলে অ্যাকচুয়ালি যেটা অনেকে বলে যে আপনি শক্ত বিছানায় ঘুমাবেন, যেটা আমরা বলি না, সফট বিছানা হতে হবে, কারণ আমাদের বডিটা কিন্তু একটু আরামপ্রিয় এবং সফট। আমাদের শরীরটা কিন্তু লোহার মতো শক্ত না বা স্ট্রেট না, সোজা না, একটু কার্ভেচার আছে, বাঁকাতেরা আছে। সো সেই জায়গাটাকে ফিল আপ করার জন্য আপনাকে অবশ্যই সফট বিছানা হতে হবে, এটা প্রথম কথা। আপনি যেখানে যে সারফেসে বসবেন, যে চেয়ারটাতে বসবেন, সেটাও সফট হতে হবে। কাঠের চেয়ারে বসাটা আমরা এখন প্রিফার করি না, সফট চেয়ার হতে হবে। আগের দিনে বলো তো কাঠের চেয়ারে বসবেন, দেখেন অনেক জায়গায় কাঠের চেয়ার আছে, অনেক অফিসেও কাঠের চেয়ার আছে, তারা মনে করে কাঠের চেয়ার ভালো, আসলে না। কারণ কাঠের চেয়ারে বসলে কাঠের চেয়ারের নিজস্ব কোনো স্প্রিং নাই, সো আপনার যে ওয়েটটা, যে টাইমের সাথে সাথে বডির ওয়েটটা কিন্তু বেড়ে যায়।
আপনি যখন বসে আছেন, যখন বসা শুরু করলেন, তখন আপনার যে লোডটা পড়ছে, যখনই 5 মিনিট যাবে লোড কিন্তু বাড়তে থাকবে, আধা ঘন্টা পর লোড আরও বেড়ে যাবে। তখন কি হচ্ছে, আমাদের মেরুদণ্ডের উপরে কম্প্রেশন পড়তে থাকে, বডির ওয়েটটা বেড়ে যাচ্ছে, মাসেল পাওয়ারটা দুর্বল হয়ে যাচ্ছে। সো এই পাওয়ারটাকে রিলিজ করার জন্য, এই ওয়েটটাকে রিলিজ করার জন্য একটা সফট সারফেস লাগে। এই জন্য আমরা বলি একটা সফট সারফেসে বসা উচিত, সরাসরি কাঠের উপরে বসা উচিত না। পাশাপাশি হচ্ছে আমাদের মেরুদণ্ড সম্পর্কে ন্যূনতম ধারণা থাকা উচিত সবার, যে এখানে স্ট্রাকচারটা কেমন আছে। এখানে স্ট্রাকচারটা কিন্তু লোহার মতো শক্ত না, এটা ফ্লেক্সিবল এবং এটা একটা ইলাস্টিসিটি আছে। ইলাস্টিসিটিটা কোন বয়সে কতটুকু দরকার। এখন অনেকে আমরা দেখি যে 60 বছর বয়সে সে সামনের দিকে ঝুঁকে পা ছোঁয়ার চেষ্টা করে, এটা তো মোটেও উচিত না। এটা উচিত হচ্ছে বিলো 30, মানে 30-এর আগ পর্যন্ত আমরা অ্যালাউ করি যে হ্যাঁ আপনি ফ্লেক্সিবিলিটিটা বাড়ায় রাখেন, খেলাধুলা দৌড়াদৌড়ি করার জন্য, যে কারণে এই সময়টা ফ্লেক্সিবিলিটিটা বেশি দরকার 30-এর আগ পর্যন্ত। 30-এর পরে যায় কিন্তু আর পা টাচ করার কোনো দরকার নেই। হ্যাঁ, যারা অ্যাথলেটস কন্টিনিউ করছে তারা ঠিক আছে, কিন্তু সবাই যদি এই চেষ্টা করতে যায় তখন কোমরে টান লাগে এবং কোমর ইনজুরি। অনেক রোগী আছে এই ব্যায়াম করতে যেয়ে কোমর ফেটে যাচ্ছে, ডিস্ক প্রলাপসে আমাদের কাছে আসছে। সো কোমর সম্পর্কে ধারণা থাকা উচিত সবার, যে ফ্লেক্সিবিলিটিটা কতটুকু রাখা উচিত, তারপরে এর মাসেল সারাউন্ডিংসটা কী কী আছে, মাসেলের পাওয়ারটা ভালো রাখা উচিত, কারণ মাসেল হচ্ছে আসল। আমরা যদি মাসেলকে স্ট্রং রাখি তাহলে আমাদের স্ট্রাকচারে কিন্তু ফাটল ধরে না। আচ্ছা, আমরা কোমরে আবার ফিরে আসবো, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম এরিনা। আমার নাম আপনার আমার নাম টেলিভিশনের রিনা। ভলিউমটা কমিয়ে দিন, হ্যাঁ, তারপরে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম রিনা, নারায়ণগঞ্জ থেকে বলছি। জি, বলুন, আমরা শুনতে পাচ্ছি, সমস্যা বলুন। হ্যাঁ, আচ্ছা, আমি প্রায় 4 বছর ধরে এই গাড়ের ব্যথাটা, আচ্ছা। এতদিন গাড়ে ছিল, এখন এই বুকে আসে, তারপরে মাথায় যায়, পায়ের গোড়ালিতেও যায়। এখন হাঁটতে পারি না, এই সোজা হয়ে যায়। এখন আমি একটু ব্যায়াম করলে ঠিকই এই ঠিক হাঁটলে, যত হাঁটি তত ভালো, কিন্তু শোয়াতে বা একটু বসলে ঝুলে বসতে পারি না, এক দাঁড়ায় থাকতে পারি না। আমার খুব খারাপ লাগে, মানে মাথায় টান লাগে, ব্যথা লাগে। কিন্তু গাড়ির ব্যথাটা উঠলে স্যার, আমি দেখা যায় যে আমি মনে হয় আর বাঁচবো না, আমার শরীরে শক্তি থাকে না, আর চোখে মুখে কিছু দেখি না। আচ্ছা, আর মাজার ব্যথাটা উঠলে আমি বুঝতে পারি, হাঁটতে পারি, কাজ করতে পারি, বেল লাগায়, কিন্তু গাড়ির ব্যথাটা উঠলে আমি কিছুই বলতে পারি না, আমার শরীরে শক্তিই থাকে না। আপনার বয়স কত? আমার বয়স 40। 40। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি স্যারের সাথে সরাসরি আমি স্যারের সাথে দেখা করতে চাই। আমি স্যারের যেখানে আছে, আমি ওইদিকে অনেক ডাক্তার দেখাচ্ছি নারায়ণগঞ্জে, কিন্তু আমি কোনোটাই ভালো হইতেছে না। এখন স্যারের কথা শুনে আমার কাছে অনেক ভালো লাগছে আর বিশ্বাস হয়। আর আমার স্বামীও এই ধরনের রুগী। এর ধরনের রুগী হওয়ার পরে আমার স্বামী একজন পুলিশ, রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে অপারেশন হয়েছে, কিন্তু সে এখনো ভুগছে, কিন্তু সঠিক হয় না। আর আমি থেরাপি যত দেই তত ভালো। আর প্রতি বছরে একবার থেরাপি দিলে আমি একটা বছর খুব ভালো থাকি, আবার দেখা গেছে সেই এরকম। আপনি কি জানেন যে এই ব্যথাগুলো কেন হচ্ছে? হ্যাঁ জানি, এমআরআই করছি 2 বার, আবার অন্য অনেক ডাক্তার দেখছি, কোনো সারে কোনো রোগই পায় না, এই ব্যথাই কমে না। কিন্তু যখন এমআরআই করছি তখন এই রোগটা বাড়ছে, যে আমার এই যে এই ঘাড়ে আর মাথায় আর এই যে পায়ের গোড়ালির কাছে এই হয়ে গেছে। এরপরে চিকিৎসা করতেছি স্যার প্রচুর, কিন্তু ওষুধ খাইলে ঠিক হয়, আর এমআরআই আর থেরাপি দিলে ঠিক হয়, কিন্তু আবার সেই প্রতি বছর আমার একবার দিতে হয়, তো বছর ভালো থাকে। আচ্ছা, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। জি, আসলে দেখেন উনি কিন্তু অনেক সাফার করছে, 4 বছর ধরে অনেক কষ্ট, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, প্রতি বছর তাকে থেরাপি দিতে হচ্ছে। তার মানে কি, সে কিন্তু শান্তিতে নাই, সারা বছর ধরে সে অশান্তির মধ্যে থাকছে। আসলে এটাকে সমাধানটা কি? আমরা চাই সমাধান। তো উনি যে ট্রিটমেন্ট করছে এটা কিন্তু সমাধান হচ্ছে না, কিছু সময়ের জন্য একটু সাময়িক আরাম দিয়ে রাখছে। বাট আরাম দেওয়া আর চিকিৎসা করার দুই জিনিস। এটা হচ্ছে তার সার্ভাইকাল এবং লাম্বারের ডিস্ক প্রলাপস আছে। এই যে ডিস্ক প্রলাপস মানে জয়েন্ট ফেটে গিয়ে জেল বের হয়ে গেছে, এটাকে নার্ভে চাপ দিচ্ছে, সেখান থেকে ব্যথা হচ্ছে। সে যখনই শুয়ে থাকে তখনই তার ব্যথা বাড়ে, এবং উঠলে হাঁটতে গেলে তার কষ্ট হয়, এবং ঘাড় ব্যথা যখন বাড়ে তখন মাথা ব্যথা বাড়ে, বুক ব্যথা বাড়ে, কারণ নার্ভের মাধ্যমে ব্যথাটা ছড়াই যাচ্ছে। তো তার এই যে জয়েন্টগুলো ফেটে গিয়ে জেল বের হয়ে যাচ্ছে, এই ফাটাকে রিপেয়ার করতে হবে। এই ফাটাকে রিপেয়ার করলে পার্মানেন্ট সলিউশন হয়ে যায়। এই জন্য আমরা বলি যে আপনারা 21 থেকে 42 দিন কষ্ট করবেন, 42 দিন ট্রিটমেন্ট করবেন, 42 বছর ভালো থাকবেন। আর আপনার কিন্তু সারা জীবন ফিজিওথেরাপি নেওয়ার দরকার নেই। এই যে 2 দিন
পরপরই ফিজিওথেরাপি নেওয়া। ফিজিওথেরাপি কিন্তু সারা জীবন নেওয়ার মতো কোনো ট্রিটমেন্ট না, এটা সেলফ করা যায়, নিজেই কন্ট্রোল করে রাখা যায়। যখনই সে সুস্থ হয়ে গেল তারপরে নিজের তো নিজেই করতে পারে, নিজের কিছু আসলে ফিজিক্যাল এক্সারসাইজ আমরা যত করব তত ভালো থাকবো, কারণ এক্সারসাইজ কিন্তু সব রোগের ওষুধ। পৃথিবীতে যত ডিজিজ আছে সবই কিন্তু ফিজিওথেরাপি, এক্সারসাইজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ বলা হচ্ছে ডায়াবেটিস রোগীদের এক্সারসাইজ করেন, হার্টের রোগীদের এক্সারসাইজ করেন, কিডনি রোগী এক্সারসাইজ, কারণ এক্সারসাইজ হচ্ছে বডির ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করে, বডির ফিটনেসটাকে ডেভেলপ করে। সো এক্সারসাইজ আমি সারা বছর করব, কিন্তু চিকিৎসা তো সারা বছর করা সম্ভব না, চিকিৎসাটা নির্দিষ্ট টাইম থাকবে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করব, আপনাকে এই যে এমআরআই আছে, যেহেতু এই ঘাড়ে যে ইনজুরিগুলো আছে এগুলো রিপেয়ার করতে হবে। 21 থেকে 42 দিন রেস্টটা থেকে ট্রিটমেন্ট নিলে ইনশাআল্লাহ এটা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে এবং আপনি লং টাইম সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। আসলে কোনো একটা পোর্শনের ব্যথা তাও মানে একটা ব্যাপার, বাট 2-3 জায়গায় ব্যথা হলে মানুষ কাজ করবে কি করে? দৈনন্দিন জীবনের কাজের জন্যই তো এটা আর খুব এই টাফ যে হয়ে 4 যায়। বছর 5 বছর 10 বছর 20 বছর, আমি অবাক হয়ে যাই যে অনেক আছে 20 বছর ধরে ব্যথায় সাফার করছে, সে 20 বছর ধরে সে শান্তি পাচ্ছে না। তো 20 বছর একটা মানুষ ব্যথা নিয়ে থাকে কি করে? আসলে এটা হচ্ছে কাউন্সিলিং এর বিষয়, যে তার ব্যথাটা সম্পর্কে যতক্ষণ না সে জানতে পারছে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে নিজেকে। যেমন ডায়াবেটিস, যদি কারো ডায়াবেটিস থাকে আর সে যদি না জানে তাহলে কিন্তু তার বিপদ, কিন্তু মারাত্মক বিপদ তার। আর যদি সে জানতে পারে যে আমার ডায়াবেটিস আছে এবং এই ডায়াবেটিস কীভাবে কন্ট্রোল করা যায়, তাহলে কিন্তু তার কোনো বিপদ নেই, সে কিন্তু ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে এবং কন্ট্রোলে থাকবে। সো আমাদের কোমর ব্যথা, ঘাড় ব্যথা, কোমর যেহেতু যার কন্ট্রোল তাকেই করতে হবে। কোমরের চিকিৎসা কিন্তু নিজেরটা নিজে করতে হবে। যতই আমি ডাক্তারের কাছে যাই, যত কিছু করি, ডাক্তারের যে টিচারের মতো অ্যাডভাইস করবে যে আপনি এটা করবেন, এটা করবেন, এটা করবেন, এইভাবে চললে ভালো থাকবেন, এইভাবে চললে খারাপ হবেন, তখন পেশেন্ট কন্ট্রোল করবে, সে এইভাবে ভালো চেষ্টা করবে। সো এই যে কাউন্সিলিংটা, রোগীকে বোঝানো, রোগীকে জাস্ট এডুকেশান দেওয়া, রিএডুকেশান, যে পেশেন্টের এই কোমর সম্পর্কে আমরা কি করছি, আমরা তাকে অ্যাডভাইস করছি যে আপনার কোমরটা এইভাবে রাখলে আপনি ভালো থাকবেন। কারণ কোমরকে যত্ন রাখতে হবে, কারণ কোমর ছাড়া আপনি কিন্তু মুভমেন্ট করতে পারবেন না। আমি বলি যে কোমর ব্যথা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ রোগ, ডায়াবেটিসের চেয়েও আরও 1000 গুণ বেশি খারাপ। কারণ ডায়াবেটিসের রোগী তো হাঁটা চলা, দৌড়াদৌড়ি, কাজকাম সব করতে পারে, সব কিছু খেতে পারে, চাকরি করতে পারে, বিজনেস করতে পারে, কোথাও কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু কোমর ব্যথা রোগী কিন্তু কিছুই করতে পারে না, না হাঁটতে পারে, না চলতে পারে, না চাকরিতে যেতে পারে, না ব্যথা অফিসে মানেই যেতে পারে, আসলে একটা হ্যাঁ, কোথাও যেতে পারে না। বাধা। সো তাকে কিন্তু আটকাই দিচ্ছে, ঘরে ফেলে দিচ্ছে। পাশাপাশি কিন্তু যখনই সে ঘরে পড়ে যাচ্ছে তখন ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, কিডনির সমস্যা বেড়ে যাচ্ছে, হার্ট ডিজিজ বেড়ে যায়, সবই কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে কোমর ব্যথা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বাজে একটা জিনিস। সো এটাকে মোটেও বাড়তে দেওয়া যাবে না, এটাকে কন্ট্রোলে রাখতে হবে। ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমি ঝিনাইদহ থেকে মাহমুদা বলছিলাম। আমার মেয়ের বয়স 8 বছর 6 মাস। জি, কি সমস্যা বলুন? আমার মেয়ের সমস্যা, আমি এতদিন বুঝতাম যে 5 বছর পর থেকে যে হাঁটা চলা একটু স্বাভাবিক না। আচ্ছা, তা আমি গত সপ্তাহে আমি ঢাকায় যাই, স্কয়ার হাসপাতাল থেকে জিনা সালোয়াকে দেখাইয়ে একটা মাজার এক্সরে করেছি। মা, তা উনি বলেছেন যে আমার কোমরে হিপ জয়েন্টের সমস্যা। আচ্ছা, তার অর্থোপেডিক ডাক্তার দেখানোর কথা বললে আমি ল্যাবে যাই আমার মেয়েকে ইরফানুল সিদ্দিক আছে ওনাকে দেখাইছি। ওনাকে দেখানোর পরে উনি একটা এমআরআই করাইছে। এমআরআই করায় উনি একই কথা বলেছে যে আমার মেয়েকে কোমরে হিপ জয়েন্টের সমস্যা, অপারেশন করাতে হবে। আচ্ছা, আচ্ছা। আমি তাই নিয়েই চলে আসি দেশে ফিরে। এখন আমি কি করতে পারি? আমি স্যারের কাছে এটা জানতে চাচ্ছি যে হিপ জয়েন্টের সমস্যা, কি সমস্যা? কি ভালো হবে না? না, হিপ জয়েন্টে কি সমস্যা সেটা বুঝতে হবে। সমস্যাটা কি বলেছে? হিপ জয়েন্টে কি সমস্যা কথা বলেছে এটা আমি ক্লিয়ারলি এটা বুঝতে হবে, এইটাই তো প্রবলেম। আপনাকে ক্লিয়ার বুঝতে হবে। হিপ জয়েন্টে ইভিএন থাকতে পারে, অ্যাভাস্কুলার নেক্রোসিস থাকতে পারে, হিপ জয়েন্টে টিউমার থাকতে পারে, হিপ জয়েন্টে টিবি থাকতে পারে। আপনার কিসের অপারেশন? টিউমারের কোনো কথা বলেনি, বলেছে হিপ জয়েন্টের ভিতরে আপনার সমস্যা, ওটা অপারেশন করলে ভালো সেই হবে। সমস্যাটা কি? এখানে কি টিউমার আছে কিনা, না এভিএন আছে, এটা কি আছে? 8 বছরের বাচ্চার অপারেশন করতে হবে, এটা আপনাকে এমআরআইটা দেখতে হবে। আমরা যখনই এমআরআইটা দেখবো এক্স্যাক্টলি কি আছে, তখন আমরা বলতে পারবো যে অপারেশন লাগবে কি লাগবে না। আমি আপনার কথা বলেছি, আমি আপনাকে আগের দিন টিভিতে দেখেছি, আমি আপনার ওখানে আসতে চাচ্ছি স্যার। আচ্ছা, আচ্ছা, আপনি আসেন, আমি দেখবো, দেখার পরে আমি এক্স্যাক্টলি দেখিনি। যদি টিউমার থাকে
সেখানে কিন্তু কিছু করার না, অপারেশন লাগবেই। বাট টিউমার যদি না থাকে, এভিএনও যদি থাকে, সেক্ষেত্রে আমরা অপারেশন ছাড়া আমরা অনেক রোগীরই সুস্থ রাখতে পারি। কারণ আমরা বলি এভিএন আছে, দেখা যাচ্ছে হিপটা ফেলে দেওয়ার থেকে যে বলটা আছে সেটা দিয়েও যদি আমরা ভালো রাখতে পারি, তাহলে কী হবে, সে স্বাভাবিক লাইফে চলতে পারে, নামাজ কালাম সবই পড়তে পারে। কিন্তু হিপ জয়েন্টের বলটা যদি ফেলে দিই, তাহলে চিরজীবনের জন্য তার নিচে বসা বন্ধ হয়ে গেল, তখন কী হবে, তার নি জয়েন্ট নষ্ট হয়ে যাবে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন আরও অ্যারাইজ করে। যে কারণে আমরা অনেক সময় দেখি যদি মেজর প্রবলেম না হয়, সেক্ষেত্রে আমরা অপারেশন ছাড়া থেরাপির মাধ্যমে, কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে আমরা ভালো রাখতে পারি। তো আপনি দর্শক, আপনি আসেন, আমি দেখি, আসলে না দেখে আপনাকে এটা এক্স্যাক্টলি করে সাজেশন দেওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আসলে আমাদের দেশে এটাই দেখি প্রায় সমস্যা হচ্ছে যে এক্স্যাক্ট কারণটা কেউ জানছে না। হ্যাঁ, পেশেন্টকে যে বললাম, পেশেন্টকে কাউন্সিলিং করতে, পেশেন্টকে এক্স্যাক্টলি বোঝাতে হবে। যেমন হিপ জয়েন্টের সমস্যা, সমস্যা মানে কি? সমস্যা মানে নাথিং, আমি কিছুই বুঝলাম না, সেখানে কি এভিএন আছে, সেখানে কি টিউমার আছে, সেখানে কি টিবি আছে, কি অপারেশন করব, সেটাও পেশেন্টকে এক্সপ্লেন করা উচিত। তাহলে পেশেন্ট বুঝতে পারতো। হ্যাঁ, যদি বলতো টিউমার আছে, আমি চোখ বন্ধ করে বলতাম অপারেশন করে ফেলেন, কারণ টিউমার, বোন টিউমার থাকতে পারে। তো বোন টিউমার থাকলে অবশ্যই ফেলে দিতে হবে, নাহলে সেখান থেকে ক্যান্সার হতে পারে, অনেক কিছুই হতে পারে। যে কারণে আমরা বলছি, যেটাই হোক, পেশেন্টকে একটু কাউন্সিলিং করা, 1 মিনিট বোঝাইলেই হয়ে যায় যে আপনার হিপ জয়েন্টের জিনিসটা আছে, আপনাকে এটা করতে হবে। যদি টিউমার থাকে, পেশেন্টও বুঝবে এটা ফেলতে হবে। যেমন এর আগে এক রোগী আসছে, তার স্পাইনাল কর্ডের টিউমার, স্পাইনাল কর্ডের ভিতরে টিউমার। তো এটা সার্জনের কাছে গেছে, বলছে অপারেশন করতে হবে, সিলেটে বাড়ি রোগীটার। তো অপারেশন শুনে সে ভয় পেয়ে গেছে, অপারেশন করবে না। কি অপারেশন, কেন অপারেশন, এক্সপ্লেন করা হয়নি। ফলে সে অপারেশন ছাড়া আমার কাছে আসছে, অপারেশন ছাড়া ট্রিটমেন্ট আমার কাছে করবে। তো যখন আমার কাছে আসলো, আসার পরে আমি দেখলাম তার টিউমার অবস্থা খুবই খারাপ। আমি বললাম যে আপনার ইমার্জেন্সি অপারেশন লাগবে, আপনি অপারেশন করতে হবে, কারণ এই অপারেশন না করলে এটা খারাপের দিকে চলে যাবে। তো আপনি যত দ্রুত সম্ভব নিউরোসায়েন্সে চলে যান, নিউরোসায়েন্সে অপারেশন করেন। অপারেশনের পরবর্তীতে আপনি আমার কাছে আসবেন, তখন যদি প্যারালাইসিস হয়, নামনেস হয়, বা পার্শিয়াল প্যারালাইসিস, যেটাই হোক আমরা ঠিক করে দিব, তখন আমরা ট্রিটমেন্ট করব। তো তার সাথে সাথে চলে গেল এবং অপারেশন করছে, অপারেশন সাকসেসফুল। পরে একটু উইকনেস ডেভেলপ করছে, আমার কাছে আসছে, থেরাপি দিয়েছি, ভালো হয়ে গেছে। তো এই যে জিনিসটা তাকে বোঝানো যে না, এটা অপারেশন ছাড়া কোনো রাস্তা নাই। তো যেটা, যেখানে কাউন্সিলিংটা করা এবং এক্সপ্লেন করাটা খুব জরুরি রোগীদেরকে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আবারও ফিরে আসবো আমাদের আলোচনায়, নিয়ে নিব একটা ছোট্ট বিরতি। শুধু দর্শকবৃন্দ, নিয়ে নিচ্ছি একটা বিরতি। বিরতির পর আমরা আবার ফিরে আসবো আমাদের আলোচনায়। ততক্ষণ সাথে থাকুন, চোখ রাখুন এসটিভিতে। বিরতির পর ফিরে এলাম এসটিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহরে। যেহেতু এটা সরাসরি সম্প্রচার করা হচ্ছে, তাই স্ক্রলিংয়ে দেখানো নম্বরে ডায়াল করে জেনে নিন আপনার প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো। আমরা আলোচনায় ছিলাম কোমর ব্যথা নিয়ে। এখন কোমর ব্যথা তো আসলে রেডিয়েট করে, আমরা জানি কোমর ব্যথা একবার ঘাড়ে যায়, একবার হাঁটুতে যায়। তো কোমর ব্যথা কোন সময় হাঁটুতে আসে? শুরু থেকেই কি কোমর ব্যথা থেকে হাঁটু ব্যথা হতে পারে, নাকি অনেক দিন কোমর ব্যথা থাকে? এটা যদি সময় যায়, অনেক সময়ের কারণ, যেটা বলা যে লং টাইম ব্যাক পেইন, বাইল্যাটারাল বোথ নি জয়েন্ট পেনের একটা কারণ। যে কোমর ব্যথা যদি অনেক দিন কেউ সাফার করে, তাহলে আস্তে আস্তে তাদের হাঁটুতে ব্যথা হবে। এবং অনেক রুগী আসে, দেখা যাচ্ছে কোমর ব্যথা ছিল 5 বছর আগে, এখন তার কোমর নিয়ে কোনো কমপ্লেন নাই, কোমর ব্যথা ভালো হয়ে গিয়েছে, কিন্তু 2 হাঁটুতে প্রচণ্ড ব্যথা, হাঁটুর ব্যথার চিকিৎসা করছে কিন্তু ভালো হচ্ছে না। কারণ হচ্ছে তার কোমর ব্যথা আসলে ভালো হয় নাই, ওখানে সেন্সেশন লস করার কারণে, তার নার্ভ ইনজুরি হয়ে যাওয়ার কারণে সেখানে কোনো ফিলিংস নাই, সেন্সেশন নাই। ফলে কি হচ্ছে, সে সেখানে পেইন ফিল করছে না। বাট এই যে তার সেন্সেশন লস, মাসেল উইকনেস, পায়ের শক্তি কমে গিয়েছে, ফলে বডির ওজন আঘাত করে হাঁটুর মধ্যে যে কার্টিলেজ থাকে, সেই কার্টিলেজটাকে ভেঙে ফেলছে। যখনই কার্টিলেজ ভেঙে ফেলছে, তো এক্সরে করলে হাঁটু ব্যথা হচ্ছে, এক্সরে করলে দেখা যাচ্ছে হাঁটুর ভিতরে গ্যাপটা ছোট হয়ে যাচ্ছে, তখন বলছে আপনার অস্টিওআর্থ্রাইটিস। আর অস্টিওআর্থ্রাইটিস চিকিৎসা করছে, কিন্তু কোনো দিনও সে ভালো হবে না। কারণ হচ্ছে তার তো সমস্যা রয়ে গেছে কোমরে। কোমর দিন দিন সে কিন্তু আস্তে আস্তে আরও উইকনেস ডেভেলপ করছে, পায়ের শক্তি দিন দিন কমাই দিচ্ছে, পায়ের শক্তি যত কমাই দিচ্ছে হাঁটুর ইঞ্জুরি তত বেড়ে যাচ্ছে। সো আপনি যতই ট্রিটমেন্ট করেন হাঁটুর, কখনোই হাঁটু ভালো হবে না। হাঁটুতে আপনি ইঞ্জেকশন দিচ্ছে, যত কিছু, অনেকে বলে রিপ্লেস করেন, তাতেও সে ভালো হবে না, কারণ তার কিন্তু মূল রোগ রয়েই গিয়েছে। সো তাদের জন্য হচ্ছে কোমর ট্রিটমেন্ট করতে হবে আগে। যেমন আমরা এক্সাম্পল দিই যে বেড়িবাঁধ ভেঙে যদি পানি ঢুকে যায়, তো ঘরের পানি ভরতেই থাকবে, ঘর ডুবে যেতেই থাকবে। যতক্ষণ না বেড়িবাঁধ মেরামত হচ্ছে, ততক্ষণ কিন্তু পানি সেচে কোনো লাভ হবে না। ঠিক তাই, তো কোমর যদি ইনজুরি থাকে, হাঁটুর যতই চিকিৎসা করি কোনো লাভ হবে না, হাঁটু ব্যথা বাড়তেই থাকবে, কার্টিলেজ ড্যামেজ হতে থাকবে, একসময় সে পঙ্গু হয়ে ঘরে পড়ে যাবে।
এই হাঁটু ব্যথা থেকে আসলে পঙ্গুত্ব হতে পারে তার মানে। আচ্ছা, প্যারালাইসিস হচ্ছে বা আমি প্যারালাইসিসের দিকে ধাবিত হচ্ছি, এই জিনিসটা বুঝবো কি করে, মানে সাইন এটা হচ্ছে সিম্পটমটা কি? উইকনেস, মাসেলের শক্তি আমাদের কাছে আসলে। যেমন আমরা কিভাবে টেস্ট করি যে পায়ের শক্তি কতটুকু আছে, আমরা হাত দিলেই বুঝতে পারি যে একজন মানুষের স্বাভাবিক শক্তিটা কতটুকু। এটা ডিপেন্ড করবে তার বডির স্ট্রাকচার অনুযায়ী। যেমন একজন 100 কেজির ওয়েট, তার যে শক্তি দরকার 40 কেজি ওয়েটের সেই শক্তি দরকার নাই। সো আমরা যখনই হাত দিই তখনই বুঝি তার পায়ের শক্তির কতটুকু। এবং প্রত্যেকটা মানুষ কিন্তু সে বোঝে যে তার পায়ের জোর কমে যাচ্ছে। সে হাঁটতে গেলে 5 মিনিট দাঁড়াইতে পারে না, 2 মিনিট দাঁড়াইতে পারে না, একটু হাঁটলে পা অবশ হয়ে যায়, ঝিঝি ধরে যায়। প্যারালাইসিস নিয়ে আমরা আবার কথা বলবো, একটা ফোন নিয়ে নিচ্ছি তার আগে। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম হালিমা, আমার বয়স 30। আমি মাজার ব্যথাতে অনেকদিন যাবতই ভুগছি। আবার মাজা থেকে আবার পায়েও সমস্যা হচ্ছে, মানে ডান পায়েও আবার বাম পায়েও, মানে এই চাপ দিয়া পাছার দিকটা চাপ দিয়ে তারপরে ব্যথা করে, তারপরে পানি হাঁটতে পারি না, ছিন করে, ঝিমঝিম করে, অনেক ব্যথা। আপনি কি কোনো চিকিৎসা করেছেন? আবার আমার সিজার 2টা হয়েছে। আচ্ছা, কোমর ব্যথার জন্য কোনো ট্রিটমেন্ট নিয়েছেন? হ্যালো, কোমর ব্যথার জন্য কোনো ট্রিটমেন্ট করেছেন কি? হ্যাঁ ট্রিটমেন্ট করেছি, তারপর ওর ওষুধ দিয়েছে, দেওয়ার পরে খাইছি, খাওয়ার পরে কোনো কমে না, ব্যথার ওষুধ দিয়েছে। আচ্ছা, কেন ব্যথা হচ্ছে সেটা কি আপনি জানেন? বলেছে যে কি কারণে ব্যথা হচ্ছে? শুধু ব্যথার ওষুধই দিয়েছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি জানেন না যে ব্যথা কেন হচ্ছে। কত বছর ধরে ব্যথা হচ্ছে? কত বছর ধরে ব্যথা আপনার? হ্যালো হ্যাঁ, দর্শক, আমার এইসবই সমস্যা। ব্যথাটা কত বছর? এই বছর কানেক ধরে। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। যেটা তার কিন্তু ডিসপ্রোলাপস হওয়ার চান্স খুব বেশি, কারণ তার ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়ায় যাচ্ছে এবং তার হিস্ট্রি আছে 2টা সিজার। এবং সাধারণত আমি যেটা আগে প্রথমে বলেছি যে ছোটোবেলায় যখন 15-16 বছর বয়স তখন কিন্তু সামনে ঝুঁকে ঝুঁকে মেয়েরা কাজ করে এবং তখন কোমরে ছোট ছোট ইঞ্জুরি হয়। তারপর যখন সংসারে যায় তখন আরও কাজ বেড়ে যায়, তখন তারা কী করে র্যান্ডমলি কাজ করে। কাজ যখন কোমর ভালো থাকে তখন কিন্তু সে কোনো কিছু ফিল করে না, তখন যা খুশি তাই করতে শুরু করে। তারপর সিজার হওয়ার পরে এই ব্যথাটা আরও বেড়ে যায়, কারণ ডিসপ্রোলাপসটা দিন দিন বেড়ে যাচ্ছে। সো এটা সে পেইন কিলার খাচ্ছে। পেইন কিলার কিন্তু কোনো ট্রিটমেন্ট না, কারণ ব্যথা আসলে পৃথিবীতে ব্যথা নামক কোনো রোগ নাই, আর ব্যথার কোনো চিকিৎসাও নাই। অ্যাকচুয়ালি ব্যথার পেছনে যে রোগটা আছে সেই রোগের চিকিৎসা করতে হবে, ব্যথার চিকিৎসা না। কিন্তু উনি ব্যথার চিকিৎসা করছে, ব্যথার ওষুধ খাচ্ছে। সো ব্যথা তো ভালো হবে না, কারণ ব্যথা তো রোগই না, যার কোনো অস্তিত্বই নাই। ব্যথাটা আমরা ফিল করি, এটা জাস্ট বোঝা যায়, আপনার আইডিয়া মানে অনুভব করতে পারি, কিন্তু দেখা যায় না। বাট রোগটা আমরা দেখতে পাই। যে কোনো রোগী সেটা কিন্তু আমরা টেস্ট করলে দেখতে পাই, বা আমরা যে কোনো ধরনের পরীক্ষা করলে আমরা দেখতে পাবো যে তার এই রোগের অস্তিত্বটা আছে। কিন্তু ব্যথার অস্তিত্ব কিন্তু আমরা কোনো পরীক্ষাতে বুঝতে পারি না, কারণ ব্যথা নামক কোনো রোগ নয়, ব্যথা হচ্ছে সিমটম। ব্যথা জ্বর এগুলো হলো সিমটম, এগুলো এক একটা রোগের লক্ষণ। তো ব্যথার চিকিৎসা করে সারা জীবনেও কোনো লাভ হবে না, আস্তে আস্তে উনি আরও খারাপের দিকে যাবে। এই যে ব্যথা পায়ের দিকে ছড়ায় যাচ্ছে, ওনার হাঁটুতেও সমস্যা হবে। সো ওনাকে একটা এমআরআই করে কোমরটাকে দেখতে হবে ডিসপ্রোলাপস আছে কিনা, বা আদার্স কোনো টিউমার বা অন্য কিছু আছে কিনা, যে প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে কিনা। সো যদি ডিসপ্রোলাপস থাকে, এটা ফিজিওথেরাপি দিলেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, তার এই যে ব্যথা এতদিন সাফার করা লাগবে না বা পেইন কিলার খাওয়া লাগবে না। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখে একটা এমআরআই করেন কোমরের, করে ফিজিওথেরাপি করেন। ব্যথার ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ব্যথার ওষুধ খেলে এটা সাইড ইফেক্ট আছে। লং টাইম খেলে আস্তে আস্তে কী হবে, কিডনির সমস্যা হবে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। ব্যথার ওষুধ আমরা সাময়িক বলে একটু আরামের জন্য 1-2 দিন খাওয়া যেতে পারে, কিন্তু এটা লং টাইম খাওয়ার কোনো দরকার নাই। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম আসলে তখন প্যারালাইসিস নিয়ে। তো একটা পেশেন্ট কোন পর্যায় পর্যন্ত গেলে আমরা আবার আগের পর্যায়ে ফিরিয়ে আনার চিন্তা করতে পারি? না, আসলে যে কোমর ব্যথা রোগীরা আস্তে আস্তে কিন্তু কোমর ব্যথার কারণে প্যারালাইসিস হতে পারে। নার্ভ যদি ছিঁড়ে যায়, বা ঘাড় ব্যথা রোগী অনেকে আছে, ঘাড় ব্যথা অনেক দিন ধরে ছিল, এখন বলছে যে আমার তো ঘাড় ব্যথা নাই, কিন্তু আমি হাঁটতে গেলে ব্যালেন্স পাই না,
ডানে বায়ে চলে যায়, তার মানে কি তার সার্ভাইকাল মাইলোপ্যাথি হয়ে যাচ্ছে, সার্ভাইকাল স্পাইনাল কর্ড ছিঁড়ে যাচ্ছে, তার মানে সে কিন্তু 4 হাত পা প্যারালাইসিস হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, বাট সে মুভমেন্ট করতে এদিক ওদিক চলে যায়, ব্যালেন্স কমে যাচ্ছে। এই পর্যায়ে যদি আমাদের কাছে আসে আমরা আবার তাকে স্বাভাবিক লাইফে নিয়ে যেতে পারবো থেরাপি দেওয়ার মাধ্যমে, রেস্টের মাধ্যমে। ঠিক তাই কোমর যখন একটু হাঁটলে দাঁড়ালে পাটা অবশ হয়ে যাচ্ছে, তার মানে তার প্যারালাইসিসের দিকে ধাবিত হচ্ছে। সো এই কন্ডিশন আসলেও কোনো সমস্যা নেই, কিন্তু স্পাইনাল কর্ড যদি ছিঁড়ে গিয়ে থাকে একবার, এটা কিন্তু আর রিকভারি করার কোনো সুযোগ নেই, কারণ স্পাইনাল কর্ড ছিঁড়ে গেলে আর জোড়া নেয় না। বাট যদি 10% 20% যদি থাকে, সংযোগ থাকে, তাহলেও আমরা তাকে ভালো করতে পারবো, সুস্থ করতে পারবো। কিন্তু যদি 100% কাট হয়ে যায়, ছিঁড়ে যায়, সেখানে আর ভালো করার কোনো সুযোগ নেই। আপনার হসপিটালে একটা পেশেন্ট যখন যায়, যে প্যারালাইজড পেশেন্ট গেল, সেটা হয়তোবা একেবারেই নাড়াতে পারছে না, এরকম অবস্থায় গেল, তো শুরু থেকে কিভাবে আপনারা মানে ট্রিটমেন্টের সেকশনটা ভাগ করেন? অ্যাকচুয়ালি আমরা হলো প্রথমে যেটা যে আমাদের প্রথম কাজ হলো রোগীর আইডেন্টিফিকেশন, যে তারা আসলে রোগটা কি। রোগ ডায়াগনোসিস না করে আমরা ভর্তিই করি না রোগী, সে যে রোগীই হোক। প্যারালাইসিস কেন হলো সেটাকে আমরা আগে ডায়াগনোসিস করব, পরীক্ষা নিরীক্ষা করে আগে দেখব। এবং সবচেয়ে মজার জিনিস হলো যে আপনি 5 বছর 7 বছর 10 বছর ব্যথায় কষ্ট পাচ্ছেন বা রোগ নিয়ে আছেন, আপনি জানেন না কী রোগ, আমার এখানে আসবেন 2 ঘন্টার মধ্যে আমরা বলে দিব কী রোগ। সো 2 ঘন্টার মধ্যে আমরা বলে দিতে পারি যে এই রোগ আপনার আছে, এই ট্রিটমেন্ট করলে এতদিন পর আপনি ভালো হয়ে যাবেন। সো যখন প্যারালাইসিস হয়ে আসছে, স্ট্রোক করে আসছে, জিভিএস থেকে আসছে, ব্যাক পেইন থেকে আসছে, সার্ভাইকাল মাইলোপ্যাথি থেকে আসছে, অনেক কিছু নিয়ে আসছে, অনেক সময় টিউমার থেকে চলে আসছে, তখন আমরা টিউমার হলে আমরা বলি সার্জারিতে রেফার করে দিই। টিউমার ছাড়া যেগুলো আসছে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করি, এবং সেটা ডিপেন্ড করে তার ইনজুরির উপরে। যখন স্ট্রোক পেশেন্ট প্যারালাইসিস হয়ে আসবে, আমরা হাঁটায় বাড়িতে পাঠাবো। স্পাইনাল কর্ডে প্রেশার আছে, ছিঁড়ে যায় না, কমপ্লিট টিয়ার হয় না, ইনকমপ্লিট টিয়ার। কমপ্লিট টিয়ার হলে আমরা বলি এটা ভালোই হবে না, আপনাকে সারা জীবন হুইল চেয়ারে থাকতে হবে, সো বেটার আপনি সিআরপিতে চলে যান। আচ্ছা, তখন আমরা সিআরপিতে রেফার করি, ওখানে কস্টিং কম। তো সিআরপিতে, কারণ একটি স্পাইনাল কর্ড রোগী যদি ছিঁড়ে কমপ্লিট টিয়ার থাকে, তার রিহ্যাবিলিটেশন করতে 6 মাস 1 বছর লাগে। তো 6 মাস 1 বছর একটা ক্লিনিকে হসপিটালে রোগী থাকা 2 মাস এক্সপেন্সিভ, সেক্ষেত্রে আমরা সিআরপিতে রেফার করে দিচ্ছি। যদি তার 10% 20% যদি ভালো থাকে, তাহলে আমরা বলবো হাঁটাইতে পারবো, তখন আমরা ট্রিটমেন্ট করছি। সো আসলে ডিপেন্ড করছে তার ইনজুরিটা কী এবং কী রোগ দিয়ে সে আমার কাছে আসলো। এই প্রথম হচ্ছে আমাদের রোগ নির্ণয় করা, তারপর আমরা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি, তারপর আমরা চিকিৎসা শুরু করি। আচ্ছা, আমরা আবার আরেকটু ডিটেলস জানবো, একটা ফোন নিয়ে নিচ্ছে এর মধ্যে। হ্যালো দর্শক, ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ উসমান গনি, বয়স 20 বছর। প্রশ্নটি করুন। জি, আমার প্রায় 1 বছর ধরে কোমরে ব্যথা, এবং এই কোমরের ব্যথাগুলো পায়ে হাঁটু পর্যন্ত ব্যথা করে। আর এই জ্বর আছে, আমার শরীরে জ্বর আছে, জ্বর আসার কারণে কোমরে ব্যথা শুরু হয়। ওই কোমরের ব্যথা আবার নিজের পায়ে হাঁটুগুলো ব্যথা করে। যখন জ্বর পালায় আমার শরীর থেকে, তখন থেকে আমার কোমরে ব্যথা থাকে না। আচ্ছা আচ্ছা, আপনার কেন ব্যথা হচ্ছে আপনি কি জানেন? না, কি কারণে ব্যথা হচ্ছে আমি জানি না, কিন্তু এই জ্বরটা আমার কিছুদিন বা 6 মাস আগে টাইফয়েড হয়েছিল। আমি টাইফয়েড নিজেও করেছিলাম, টাইফয়েড জ্বর আবার চলে ছাড়ে গেছে, এবং আবার এই জ্বর 6 মাস পরে জ্বর আবার দেখা দিচ্ছে। আচ্ছা এই জ্বর কারণে আমার কোমরে ব্যথা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। আসলে খুব সুন্দর একটা প্রশ্ন। এরকম রোগী আছে কোমর ব্যথা, জ্বর, এখানে কিন্তু একটা ইন্ডিকেশন যে কোমর ব্যথার সাথে জ্বর। হ্যাঁ, ব্যথার কারণেও জ্বর হতে পারে, অনেক সময় টিবির কারণেও জ্বর হতে পারে, আমরা অনেক সময় টিবি পেয়ে থাকি, টিউমার পেয়ে থাকি, বিভিন্ন কারণে জ্বর হতে পারে। সো জ্বরটা কেন? আবার সাডেন ওয়েট লস, অনেক সময় ওজন কমে যায় অনেক রোগীর কোমর ব্যথা থেকে। সো তাদের ক্ষেত্রে কিন্তু প্যাথোলজিক্যাল সমস্যা হওয়ার চান্স অনেক বেশি। সো এখানে এমআরআই করাটা খুব ইম্পর্টেন্ট। এমআরআই ছাড়া আসলে এখানে এক্স্যাক্টলি কী অবস্থান আছে বলা কিছুতেই সম্ভব না। এমআরআই করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ সে 1 বছর ধরে সে জ্বর ব্যথা হচ্ছে, 1 বছর ধরে কষ্ট পাচ্ছে। 1 বছর লাগে না, আমরা যেখানে 2 ঘন্টা লাগে রোগটা ডায়াগনোসিস করতে, সেখানে কেন 1 বছর ধরে কষ্ট করবে? 2 ঘন্টা পর সে জানতে পারবে কী রোগ, তারপর জানতে পারবে কতদিন ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে। সে ভালো হয়ে যাবে, টিউমার থাক, টিবি থাক, যাই থাক, ট্রিটমেন্ট আছে। ডিসপলাপস থাক, যেটাই থাক, তার ট্রিটমেন্ট আছে, এবং সেটা কিন্তু 1 বছর ধরে। যদি টিবিও থাকে, টিবির ড্রাগস পাওয়ার সাথে সাথে সে কিন্তু সুস্থ হতে শুরু করবে, তার কিন্তু জ্বর আর আসবে না। মানে একটা ডোজ পেলেই কিন্তু সে কন্ট্রোল শুরু হয়ে গেল, তারপর তার একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তাকে খেতে হবে। ঠিক তাই, যদি ডিসপলাপস তাকে রিপেয়ার করলেই ভালো হয়ে যাবে, তাহলে কেন কষ্ট করবে 1 বছর ধরে? তো দর্শক, আমি আপনার সাজেস্ট করি, আপনার একটা এমআরআই লাগবে কোমরের। একটা এমআরআই করে আপনি একজন এক্সপার্টকে দেখান, একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখান। যদি কোনো ইনফেক্টেড বা টিউমার টিবি না থাকে, তাহলে যদি ডিসপলাপস থাকে, তা উনি থেরাপি দিলেই এটা ভালো হয়ে যাবে। আসলে আপনাকে আগে দেখতে হবে যে কেন এটা হচ্ছে। রোগ ডায়াগনোসিস না করে এক্স্যাক্টলি ট্রিটমেন্ট করাটা হচ্ছে নিজের ক্ষতি নিজে করা। ধন্যবাদ আপনাকে।
আচ্ছা, এই যে মানে আমরা ডায়াগনোসিসটাই করতে এত দেরি করি, এটার পিছনে আসলে কারণটা কি? কারণ এত জায়গায় দেখানো হচ্ছে, সব জায়গায় সেম ডায়াগনোসিস হচ্ছে সেটাও কিন্তু ঠিক না। এক এক জায়গায় ডায়াগনোসিস দেখা যাচ্ছে যে এক এক রকম। হ্যাঁ, আচ্ছা, আমি এটার ব্যাপারে আবার ডিটেলস কথা বলবো, কিন্তু তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি, ফোন চলে আসছে। হ্যালো দর্শক। আচ্ছা, লাইন যত সম্ভব কেটে গেছে, আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরে আসবো। শুধু দর্শকবৃন্দ, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, বিরতির পর আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ সাথে থাকুন, চোখ রাখুন এসএ টিভিতে। বিরতির পর ফিরে এলাম এসএ টিভির সাপ্তাহিক সরাসরি আয়োজন এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহরে। কথা বলছিলাম অপারেশনবিহীন ঘাড়, কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা সম্পর্কে। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তাই স্ক্রলিংয়ে দেখানো নাম্বারে জলদি জলদি ডায়াল করে জেনে নিন আপনার প্রশ্নের উত্তরগুলো। আচ্ছা, কথা বলছিলাম কিন্তু আমরা প্যারালাইসিস নিয়ে। তো একটা পেশেন্ট তো যে কোনো জায়গা থেকে আসতে পারে, সেটা বাংলাদেশে ধরেন যে কোনো এরিয়া থেকে আসতে পারে। তো যখন প্যারালাইসিস নিয়ে আসবে, তার মানে হাতে সময় নিয়ে আসছে যে কয়েকদিন থাকতে হবে। তো এই যে থাকার সমস্যাটা, পেশেন্ট তো একা আসে না, তার সাথে অ্যাটেন্ডেন্সও আসেন, তাদেরও যে থাকার একটা ব্যবস্থা করা, মানে এটা একটা খুব কিন্তু ভাইটাল জিনিস। কারণ পেশেন্ট থাকবে এক জায়গায়, পেশেন্টের অ্যাটেন্ডেন্স থাকবে এক জায়গায়, এটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। অনেক চিন্তা ভাবনা করে কিন্তু একটা হসপিটালে একটা পেশেন্ট অ্যাডমিট হয়। তো আপনার হসপিটালে পেশেন্টের থাকার জন্য বা পেশেন্টের অ্যাটেন্ডেন্সের থাকার জন্য এরকম ব্যবস্থা কি কোনো করা জি, আছে? আমাদের এটা আসলে রিহ্যাবিলিটেশন হসপিটাল, যেহেতু তো একটু সময় বেশি লাগে। অনেক রোগীদের দেখা যায় কারো 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস লেগে যায়। যে কারণে আমাদের এখানে কিন্তু গেস্ট হাউস আছে, পেশেন্টের অ্যাটেন্ডেন্সদের থাকার জন্য সুন্দর ব্যবস্থা আছে। এবং এখানে একজন পেশেন্টের থাকা, খাওয়া, ট্রিটমেন্ট সমস্ত কিছুই কিন্তু আমাদের হসপিটালের মধ্যেই আছে। সো এটার জন্য বাইরে যাওয়ার কোনো দরকার নাই। এবং যেসব অ্যাটেন্ডেন্সরা আসছে তাদেরও সুন্দর ব্যবস্থা আছে, তাদের বাইরে হোটেলও থাকার দরকার নেই। রোগীরা সাধারণত জানে এবং তারা সরাসরি এসে আমাদের এখানে ডিরেক্ট উঠছে। বাহ, সুন্দর। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি, একটা ফোন চলে এসেছে। হ্যালো হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম শাহিন, আমার বয়স 43। আমার নাম শাহিন, যে আপনার সমস্যা বলুন। বয়স 43, কাশিয়ানি থেকে বলছি, গোপালগঞ্জ। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে লগে আমার মাথার 3টা হাড় ক্ষয় গেছে। আচ্ছা, মাথার 3টা হাড় ক্ষয় গেছে আর গিরেরও হাড় ক্ষয় গেছে। ঠিক আছে, আমি ওই গত মাসে ঢাকা গেছিলাম, ঢাকা পপুলারে প্রফেসর ডাক্তার সাইদুর রহমানের দেখাইছিলাম। জি, তা আমার আবার ডায়াবেটিক্স আছে। ঠিক আছে, আমার আবার ডায়াবেটিক্স আছে। ডায়াবেটিক্স হলো 16/26। তা উনি কয়টা ওষুধ দিছে করোনার আগে আর কি, করোনার আগে গেছিলাম। করোনার জন্য যেতে পারি না, যে আগামীকাল ঢাকা আসি নাকি। আপনার সমস্যাটা কি? ক্ষয় গেছে বুঝলাম, ব্যথাটা তো আছে কিনা সেটা বলতে হবে। মাজার আর ক্ষয় গেছে, এইটাই সমস্যা। আমি হলো বিদেশে থাকি। আচ্ছা, আপনার কি ব্যথা হয়? মাজায় ব্যথা হয়? হ্যাঁ, মাঝে মাঝে ব্যথা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, উত্তরটা দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেশের পেশেন্টরাও ডাক্তারকে এক্সপ্রেস করতে পারে না আসলে যে কী প্রবলেমটা তার। যেমন তার মাজার হয় ক্ষয় গেছে, 43 বছর বয়স। 43 বছর বয়সে ক্ষয় হবে, এটা অন্য জিনিস। ক্ষয়ের জন্য ব্যথা হচ্ছে না। পেশেন্টের কমপ্লেনটা কি, পেশেন্টের সমস্যাটা কি? তার মাজার হাড় ক্ষয় গেছে, হাঁটুর হাড় ক্ষয় গেছে, এই যে বলছে, আসলে না, ক্ষয় না, এটা ইনজুরি হচ্ছে। তার মেরুদণ্ডে ইনজুরি আছে এবং ডিসপ্রোলাপস আছে, যে কারণে তার ব্যথাটা হচ্ছে। এবং এটার কারণে পায়ের শক্তি কমে যাচ্ছে, পায়ের জোর কমে যাওয়ার কারণে হাঁটুর মধ্যে যে কার্টিলেজ থাকে, কার্টিলেজটা ইনজুরি হচ্ছে। সো এইভাবে যদি চলতেই থাকে, এই ইনজুরি বাড়তেই থাকবে। এই ক্ষয় কিন্তু রোধ করা সম্ভব না, কারণ এটা তো ইনজুরি। কারণ সারা শরীরেই ক্ষয় হবে, 3টা হাড় কেন ক্ষয় হবে? ক্ষয় হলে সবগুলাই হবে, না হলে কোনোটা হবে না। 3টা হাড় ক্ষয় না, এই 3টাতে প্রেশার বেশি পড়ে, যে কারণে একটা ইনজুরি আছে। তো দর্শক, আপনাকে আমি সাজেস্ট করব আপনার একটা এমআরআই করতে হবে।
এই যে ক্ষয় যেখানে বলছে অ্যাকচুয়ালি ক্ষয় না, এখানে ইনজুরি হয়ে ডিসপ্রোলাপস হয়ে আছে, ওখানে ব্লিডিং হওয়ার কারণে এক্সরে করলে ওই জায়গাটা একটু ইরোশন দেখা যায়, যে কারণে এক্সরেতে বলছে ডিজেনারেশন, এটাকে বাংলায় বোঝানো হচ্ছে আপনার হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। আসলে এখানে ডিসপ্রোলাপস হয়ে আছে, যে কারণে আপনার নার্ভের চাপ খাচ্ছে, নার্ভের কারণে ব্যথা পায়ের দিকে চলে যাচ্ছে, পায়ের শক্তি কমে যাচ্ছে, ফলে হাঁটুর মধ্যে যে কাটিলেজ আছে বডির ওজন আঘাত করে কাটিলেজটাকে আবার ভেঙে ফেলছে, সেটাকে আবার বলছে হাঁটু ক্ষয় হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ইনজুরি হচ্ছে। এইভাবে চলতে থাকলে আস্তে আস্তে ডিসএবিলিটি চলে আসবে। সো আপনাকে এমআরআই করে দেখে ফিজিওথেরাপি করতে হবে, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। এবং এই ক্ষয় নিয়ে আপনার টেনশন করার কিছু নাই, কারণ এটা ন্যাচারাল, এটা নর্মাল। ধন্যবাদ আপনাকে। আজকের প্রশ্ন শুনে আমার মনে হলো যে আমার চেম্বারে এরকম বেশ কিছু পেশেন্ট আসেন, এসে সরাসরি বলেন যে এটা হয়েছে। তারপরে যখন জিজ্ঞেস করা হয় যে কি কি সমস্যা বা কি, বলেই তো দিলাম, আপনি বুঝে নেন কি কি সমস্যা। সমস্যাটা এখানে যে ডিটেলস বলাটাও হচ্ছে যে একটা ব্যাপার আসলে, যেটা সাধারণত পেশেন্টরা বলতে পেশেন্টকেও চায় না। বলতে হবে, চিকিৎসককেও শুনতে হবে, শুনতে কারণ হবে। পেশেন্টের কথা, পেশেন্ট যদি সঠিক ইনফরমেশন জি। না দেয় তাহলে কিন্তু ডায়াগনোসিস করা খুব টাফ। আমরা আবারও চলে আসবো এই প্রসঙ্গে, একটা ফোন নিয়ে নিচ্ছি, ফোন চলে এসেছে। হ্যালো দর্শক, হ্যালো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার থানা, আমার নাম মোহাম্মদ আশরাফুল। হ্যালো, জি জি। বলুন, শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার সমস্যাটি বলুন। হ্যালো, আপনার সমস্যা বলুন, ভাই, শুনতে পাচ্ছি। ঘটনা হচ্ছে কি, আমার এই মসজিদে নামাজ পড়তে গেলে, মসজিদে নামাজ পড়তে গেলে মানে বসে থাকলে পা শুক্রবারে পা ঝিনঝে, মানে জি। হ্যাঁ, পা ঝিনঝিন করে, বুঝছি, তার জি লাইট ঠিক আছে, বোধহয় বুঝতে কেটে পেরেছি। গেছে। আচ্ছা, আমরা যতটুকু বুঝেছি যে আসলে এই রোগী দেখতে দেখতে আমরা এক্সপার্ট, সো অল্প একটু বললেও অনেক সময় বুঝে নিতে হয় আমাদেরকে। দেখেন, পেশেন্টরা আসলে এক্সপ্রেস মানে তার সমস্যাগুলো ঠিকমতো বলতেই পারেন। যে টিভিতে এত সুযোগ দেওয়া হচ্ছে, টেলিফোন করে কথা বলতে হয়, সেখানেও ভেজাল, সেখানেও সমস্যা, তো সুন্দর করে বোঝাইতেই পারছে না। যাই হোক, আমরা বুঝে নিই, আমাদের বুঝে নিতে হয়। যেটা তার মসজিদে বসে থাকলে তার পা ঝিঝি করে, তার মানে কি তার মেরুদণ্ডে ডিসপ্রলাপস আছে, যেটা কিছুক্ষণ বসে থাকলে এই ডিসটা মাস, এটা রাবারের মতো, এটা আস্তে করে বেরো যায়, নার্ভে চাপ দেয়, যখনই নার্ভে চাপ দেয় তখনই পাটা ঝিঝি করে, আবার উঠে দাঁড়ালে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ডিসপ্রলাপসের কারণ হচ্ছে, এখানে ফিজিওথেরাপি দরকার, তবে একটা এমআরআই করে দেখে নেওয়া উচিত, কারণ যদি ওখানে অন্য কোনো সমস্যা থাকে তাহলে এমআরআইতে ধরা পড়বে। সো অনেকে আছে দেখে কোমর ব্যথা নিয়ে অনেক ওষুধ খাচ্ছে, হাজার হাজার টাকা নষ্ট করছে, এক্সরে করছে, আলট্রাসোনোগ্রাম করছে, প্যাথোলজি টেস্ট করছে, কিন্তু রোগ ধরা পড়ছে না। রোগ তো ধরা পড়বে না, আসলে প্যাথোলজিতে কোমর ব্যথা ধরা পড়বে না কোনোদিনও, এক্সরেতেও কোমরে এক্স্যাক্টলি কন্ডিশনটা ধরা পড়ে না, একমাত্র এমআরআই হচ্ছে ফার্স্ট মানে পরীক্ষা। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করি আপনি একটা কোমর একটা এমআরআই করে একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখে ফিজিওথেরাপি নেন, নিয়ে আপনার মাসেলকে বিল্ড আপ করলেই এই ডিসপ্রলাপসটা বন্ধ হয়ে যাবে, তখন আপনার আর সমস্যা হবে না। ধন্যবাদ আপনাকে। পেশেন্ট কাউন্সিলিং আসলে এটা বিশাল ব্যাপার, পেশেন্টের সাথে কথা বলা, কথা শোনা, ডিটেলস বোঝা। অনেক পেশেন্ট আছে বেশি একটা কথা বলতে চায় না, তার কথা হচ্ছে ডাক্তারের কাছে একটা কিছু বলে উনি বুঝে নেবেন। অনেকে আসে শুধু ওষুধের নাম বলে যে এই কয়টা ওষুধ খাচ্ছি, কেন একটা সমস্যা ছিল, কি সমস্যা, তো ওষুধ শুনেই বুঝে যাওয়া উচিত আপনার, মানে পরীক্ষা নাই কিন্তু আবার অনেক সরাসরি। রোগী মনে করে যে ডাক্তার সাহেব ওষুধ দিবে, আমি খাবো, ভালো হয়ে যাবে, সেটাই। আর কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই। আসলে না, প্রত্যেকটা রোগ কিন্তু রোগীর নিজে ইচ্ছা করে বাড়ায়, রোগী চাইলেই সেটা কন্ট্রোল করতে পারে যদি তার জানা থাকে। যেমন আমি জানি আমার কোমর ব্যথা কেন হয়, সো আমার কিন্তু কোমর ব্যথা হবে না। যদি উপরওয়ালা কোনো দুর্ঘটনা না ঘটায়, কোনো অ্যাক্সিডেন্টাল না হয়, তাহলে কিন্তু আমার কোমর ব্যথা হবে না, কারণ আমি জানি আমার কোমরটাকে কীভাবে কন্ট্রোল করতে হবে। সো এই জিনিসটা সবাই জানে, তাহলে সবার কোমর ভালো থাকবে। আমি জানি আমার হাঁটু ব্যথা কীভাবে ভালো থাকবে, সো আমি সেটাকে কন্ট্রোল করে চলছি। যদি কোনো দুর্ঘটনা না ঘটে, যেমন কোনো ডিজিজ কন্ডিশন, কোনো টিউমার, টিবি, ক্যান্সার, এছাড়া আমার হাঁটুতে ব্যথা হবে না, কারণ আমি কিন্তু এক্সারসাইজ করি ঠিকমতো। সো এই যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, কারণ এক্সারসাইজ কিন্তু সবচেয়ে বেস্ট মেডিসিন। আপনি যত ওষুধই খান, এক্সারসাইজ হচ্ছে বডির ইমিউন সিস্টেমকে বাড়াবে, পৃথিবীর সমস্ত ওষুধ আপনার শরীরে প্রোডাকশন হবে, যখন যেখানে যেটা দরকার পরিমাণ মতো হবে, কারণ বডি নিজেই ডাক্তার, বডি নিজেই ইঞ্জিনিয়ার, সো এখানে ইন্ডাস্ট্রি আছে। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, হ্যালো, জি আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম সুশান্ত বসু, বয়স 30। আমার 3-4 মাস ধরেই কোমরের সমস্যা, পরবর্তীতে এমআরআই করছি, ডিস্ক প্রলেপ L4 L5 S1, জি, এখানে ডিস্ক প্রলেপ।
এখন আমি ফিজিওথেরাপিও 1 মাস দিয়েছি, ওষুধ খাইতেছি, কিন্তু কোনো ইমপ্রুভ হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখন খুব আমি কি সুন্দর, করতে পারি? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন, চমৎকার। সে কিন্তু অনেকটা ক্লোজে চলে আসছে অলরেডি, কারণ তার ডিসপ্রোলাপস আছে, ডায়াগনোসিস হয়েছে, ট্রিটমেন্ট শুরু হয়েছে, বাট ট্রিটমেন্ট সিস্টেমটা মনে হয় ডিস্টার্ব হচ্ছে, যে কারণে সে ভালো হচ্ছে না। কারণ ডিসপ্রোলাপস আছে, যদি ডিসপ্রোলাপস থাকে এখানে ফাটল আছে, সো ফাটার ট্রিটমেন্ট করতে হবে। উনি ফিজিওথেরাপি দিচ্ছে, ফিজিওথেরাপি কোনোদিন ফাটা রিপেয়ার করতে পারে না। তো এই ফাটলকে রিপেয়ার করার জন্য রেস্টে থাকতে হবে, রেস্টে থাকলে ফাটা রিপেয়ার হয়ে যাবে। রেস্টে থাকা অবস্থায় ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি হচ্ছে বডির ফিটনেস ডেভেলপ করবে। সো যদি আমি শুয়ে থাকি শুধু, তাহলে আমার ফিটনেস ফল করবে, ব্লাড সার্কুলেশন কমে যাবে, সেক্ষেত্রে ব্রেন স্ট্রোক করতে পারে। যে কারণে আমরা বলছি শুয়ে থেকে ফিজিওথেরাপি নিতে হবে 21 থেকে 42 দিন। 21 দিন ট্রিটমেন্ট নেওয়ার পর অলমোস্ট 90% ভালো হয়ে যায়, বাকি 21 দিন রোগী নিজেই নিতে পারে। সো এই যে 1 মাস ট্রিটমেন্ট করেছে, কোনো রেজাল্ট আসে নাই, টাকা গেল, সময় নষ্ট হলো, রোগ কিন্তু আরও বেড়ে গেল, কারণ সে চেম্বারে যাচ্ছে, থেরাপি দিচ্ছে, বাসায় আসছে। সো কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগীরা যত মুভমেন্ট করবে তত ব্যথা বাড়বে। এদের রেস্ট হচ্ছে প্রথম শর্ত, দ্বিতীয় হচ্ছে ফিজিওথেরাপি, তৃতীয় হচ্ছে কোনো মেডিকেশন যদি প্রয়োজন হয়। সো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করব আপনাকে রেস্টের থেকে থেরাপি নিতে হবে, কারণ আপনি যে সময় নষ্ট করছেন 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, মাঝখান থেকে হচ্ছে ডিসপ্রোলাপসটা আরও বেড়ে যাচ্ছে, ফলে কী হবে, আপনার কষ্ট বাড়বে, আস্তে আস্তে হাঁটুর ভিতরে কার্টিলেজ ড্যামেজ হয়ে যাবে। সো তখন হাঁটু একটু যদি কার্টিলেজ ড্যামেজ হয়, তাহলে সারাটা জীবন আপনাকে সাফার করতে হবে। সো ডেঞ্জারাস, কারণ কার্টিলেজ কিন্তু খুব ভয়ঙ্কর একটা জিনিস, যেটা কিন্তু রিপ্লেস করা খুব ডিফিকাল্টিস। সো যে কারণে আমরা বলবো কার্টিলেজ যেন ইঞ্জুরি না হয়, সেজন্য দ্রুত আপনার মাসেলকে বিল্ড আপ করে রাখতে হবে। মাসেল বিল্ড আপের জন্য ফিজিওথেরাপি কাজ করবে, কিন্তু ফাটা রিপেয়ার করতে কিন্তু ফিজিওথেরাপি কাজ করবে না। ফিজিওথেরাপি হেল্প করবে, কিন্তু ফিজিওথেরাপিতে ফাটা রিপেয়ার হবে না, রেস্টে রিপেয়ার হবে। সো আপনাকে রেস্টে থেকে থেরাপি নিতে হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকটা প্রশ্ন চলে এসেছে, আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম মতিন, আমার বয়স হচ্ছে 58 বছর। আপনার সমস্যা বলুন। আমার সমস্যা হলো আমার হার্টের রিং লাগানো আছে 2টি, এবং ডায়াবেটিক্স আছে। আচ্ছা, ডায়াবেটিস মোটামুটি কন্ট্রোল আছে, ওষুধ খাচ্ছি এবং ইন্স্যুরেন্স নিচ্ছে, কিন্তু আমি ভিন্ন প্রশ্ন করতেছি যে আমি কি এই করোনা টিকা নিতে পারবো নাকি? আচ্ছা আচ্ছা, এটাই আপনার সমস্যা। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নের জন্য। যেটা ওয়ার্ল্ড ওয়াইড যেটা বলছে যে করোনার টিকা কিন্তু যাদের বেশি বেশি প্রবলেম আছে তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এটা আমাদের দেশে কিন্তু একটু প্রথম অবস্থা থেকে ভুল ইনফরমেশন ছিল যে যাদের অনেক রোগ আছে তাদের করোনার টিকা দেওয়া যাবে না। না, এটা ভুল ধারণা। যাদের বেশি রোগ আছে, ডায়াবেটিস আছে, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, দুনিয়ার রোগ আছে, ক্যান্সার, তাদের কিন্তু এই করোনার টিকাটা দেওয়াটা বেশি বাধ্যতামূলক। সো সবাইকে বুঝতে হবে যে করোনার টিকা প্রত্যেকের জন্য এসেনশিয়াল, এবং যাদের অনেক অনেক রোগ আছে, হার্টে আপনার 2টা কেন 10টা রিং থাক, আপনার বাইপাস করা থাক, আপনার যা খুশি তাই থাক, আপনাকে করোনার টিকা নিতেই হবে। যত দ্রুত নেবেন আপনি সেফে যাবেন এবং আপনার আশপাশের লোকগুলোকে সেফে রাখবেন। কারণ যার বেশি শরীরের অসুখ আছে তার শরীরে যদি ভাইরাস ঢোকে, সেই ভাইরাসটা আরও বেশি পাওয়ার নিয়ে বেরোয়, আশপাশের লোকগুলোকে ধ্বংস করবে। সো তাকে সেভ করা মানে আশপাশের লোকগুলোকে সেভ করে ফেলা। এই জন্যই যত দ্রুত সম্ভব টিকা নিয়ে নেবেন। যাদের রোগবালাই বেশি আছে তারা বেশি করে নেবেন, এটা হচ্ছে আমাদের সাজেশন। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য, কারণ এটা যদিও রিলেটেড না, বাট এটা একটা গুড ইনফরমেশন আমরা দিতে পারলাম সবাইকে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আসলেই মানে আমাদের আসলে অনেক ধরনের প্রশ্নই থাকছে এবং বারবারই কিন্তু রিপিট হচ্ছে। আমরা যতই মানুষকে সচেতন করার চেষ্টা করছি, কিন্তু আমাদের মানে পুরোপুরিভাবে তারা স্যাটিসফাইড হতে পারছে না। তাদের বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সময়ে অ্যারাইজ করছে। যাই হোক, আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই যে সলিউশনগুলো দিতে পারছি, এটা আসলে আমাদের অনেক বড় পাওনা। তো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো বিদায় নেওয়ার আগে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের বলবো, যেহেতু আমি কোমর ব্যথা, হাঁটু ব্যথা, প্যারালাইসিস ট্রিটমেন্ট করছি, আসলে কনজারভেটিভ ফিজিওথেরাপির মাধ্যমে যে ট্রিটমেন্ট, যেটা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট আধুনিক চিকিৎসা, আসলে এখানে মেডিকেশনের প্রয়োজন নয়, সার্জিক্যাল কারেকশন লাগে না সাধারণত। কারণ কোমর ব্যথা রোগী এত পরিমাণে দেশে ছড়াই গেছে যে যদি আমরা অপারেশনে চলে যাই, প্রত্যেকটা মানুষ অপারেশন করা মানে কি সব পঙ্গু হয়ে যাবে, কারণ কোমরে হাত দেওয়ার আগে 10 বার ভাবতে হবে। বাট ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে, কনজারভেটিভ ট্রিটমেন্টে
কোনো সাইড ইফেক্ট নাই, এখানে কোনো পেইন কিলার ইউজ হচ্ছে না, শুধুমাত্র কিন্তু সিস্টেমে ঠিক মতো রাখতে হবে। সো কোমর ব্যথা হলে পেইন কিলার একটা না খেয়ে আপনি সরাসরি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে যান, ফিজিওথেরাপি করেন, লাগলে 7 দিন ট্রিটমেন্ট নেন, তবু একটা পেইন কিলার না খাওয়া ভালো, কারণ একটা পেইন কিলার আপনার জীবনটাকে নষ্ট করে দিতে পারে। সো পেইন কিলার খাওয়ার আগে 10 বার ভাবতে হবে। হ্যাঁ, এমার্জেন্সি হলে অবশ্যই খেতে হবে, কিন্তু আননেসেসারি দোকান থেকে কিনে কিনে অনেকে আছে মুড়ির মতো পেইন কিলার খাচ্ছে, আস্তে আস্তে রোগ বাড়াচ্ছে। কারণ ব্যথার ওষুধ যত খাবেন আপনার ব্যথা তত বাড়বে, কারণ ব্যথার ওষুধ কিন্তু ব্যথা কমাতে পারে না, সাময়িক দমায় রাখে, কিন্তু আলটিমেটলি ব্যথা কিন্তু বাড়ায় দিচ্ছে, কারণ রোগটা সে বড় করে দিচ্ছে। এই জন্য ব্যথার ওষুধ আমরা বোকার মতো খেতেই থাকি। আমরা এটা আসলে আসলে সাময়িক 1 দিন 2 দিনের জন্য। ধন্যবাদ সবাইকে। আসলে আমরা হচ্ছে এখন চেষ্টা করব যাতে আমরা হচ্ছে যে কথাগুলো যে শুনি এগুলো যাতে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি। তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুধু দর্শকবৃন্দ, আমরা চলে যাব আজকে, কিন্তু আবারও চলে আসবো আগামী সপ্তাহে নতুন অনুষ্ঠানে, আবারও নতুন নতুন সমস্যার সমাধান নিয়ে আপনাদের কাছে। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন, এবং যারা অনুষ্ঠান মিস করে গেছেন বা দেখেননি তারা আজ রাত 2টোর সময় আবারও এই অনুষ্ঠানের পুনঃপ্রচার করা হবে, আপনারা দেখে নেবেন। ততদিন পর্যন্ত আমরা আবারও আপনাদের সাথে আসার জন্য ওয়েট করে থাকবো এবং নতুন নতুন প্রশ্ন জমিয়ে নিয়ে আসবো যাতে আপনাদেরকে সমাধান দিতে পারি। আপনারাও আমাদেরকে প্রশ্ন করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য অপেক্ষা করবেন। আমি বিদায় নিয়ে নিচ্ছি আজকে, সময় যেহেতু শেষ। চোখ রাখবেন এসএ টিভির পর্দায়। ভালো রাখুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।